আসসালামু আলাইকুম। স্বাগতম আজকের সংবাদে। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। আপা আর ফিরে আসবেন না, মাহমুদুর রহমান। এদিকে আমরা শাপলা আদায় করে নেব, সার্জিস। অপরদিকে আগামী নির্বাচনে ৩০০ আসনে চূড়ান্ত ভোটকেন্দ্র ৪২,৭৬১টি। এবং সবশেষে থাকছে ভৈরবকে জেলা ঘোষণার দাবিতে বিক্ষোভ থেকে ট্রেনে পাথর ছুঁড়ে হামলা। শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। প্রথমেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে সবার আগে সর্বশেষ সংবাদ আপনার কাছে পৌঁছায়। সংবাদটি আপনি কোথা থেকে শুনছেন জানিয়ে দিন কমেন্টে। আপা আর ফিরে আসবেন না, মাহমুদুর রহমান। দৈনিক আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, আপা ফিরে আসবেন না। আপা যদি তার প্রভুর কাছে পালিয়ে না যেতেন তাহলে হয়তো ফিরে আসার সুযোগ ছিল, কিন্তু আপার রাজনীতি ডেড হয়ে গেছে, সুতরাং তিনি আর ফিরে আসবেন না। রবিবার দুপুরে বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গণ অভ্যুত্থান পরবর্তী সাংবাদিকতায় ইতিহাসের নয়া সন্ধিক্ষণে বাংলাদেশ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি কথা বলেন। বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি মোহাম্মদ জাহিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে মাহমুদুর রহমান আরও বলেন, আগের যুগে সাংবাদিকরা সিংহ ছিলেন, এখনকার সাংবাদিকরাও সিংহ, কিন্তু দুই জাতের সিংহের মধ্যে পার্থক্য আছে। আগের জাতের সিংহরা যখন গর্জন করত তখন সিংহাসন কেঁপে উঠত, আর এখনকার সিংহরা সার্কাসের সিংহের মতো, যারা কেবল ক্ষমতার চেয়ারের নিচে মাথা নিচু করে বসে লেজ নাড়াতে পারে। তিনি বলেন, আমরা গত ১৫ বছরে সাংবাদিকতার নামে সার্কাসের পোষা মানার সিংহদের দেখতে পেয়েছি, যারা ফ্যাসিস্ট শেখ হাসিনার চেয়ারের নিচে বসে পোষা সিংহের মতো লেজ নাড়িয়েছে। কিন্তু আমি বলতে চাই, তারা পোষা কুকুরের মতো লেজ নাড়িয়েছে। ফ্যাসিস্ট সরকারের সময় সেই সমস্ত নামকরা তথাকথিত সম্পাদকেরা শেখ হাসিনার দরবারে গিয়ে তাকে তেলের বন্যা বইয়ে দিয়েছে। সম্পাদক মাহমুদুর রহমান আরও বলেন, গণ অভ্যুত্থান পরবর্তী সাংবাদিকতা হল শেরে বাংলার সেই সিংহের সাংবাদিকতা, যে সিংহের গর্জনে মসনদ কেঁপে উঠবে। সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, সাংবাদিকতার জন্য জ্ঞান অর্জন করতে হবে, তাদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে হবে। সেমিনারে বরিশাল বিশ্ববিদ্যালয় ভিসি অধ্যাপক ড মোহাম্মদ তৌফিক আলম, পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ, বরিশাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড মোহাম্মদ মহসিন উদ্দিন, বরিশাল প্রেস ক্লাবের সভাপতি খ আমিনুল ইসলাম খসরু, বরিশাল রিপোর্টার্স ইউনিটের সভাপতি আনিসুর রহমান খান স্বপন, সাংবাদিক সভাপতি আজাদ আলাউদ্দিন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তৃতা করেন। এদিকে আমরা শাপলা আদায় করে নেব, সার্জিস। জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, আমরা মনে করি অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর চাওয়া পাওয়া শুধুমাত্র নির্বাচন কেন্দ্রিক হতে পারে না। আমরাও চাই গণতান্ত্রিক প্রক্রিয়া উত্তরণের জন্য নির্বাচন হোক, ফেব্রুয়ারিতে হলেও এনসিপির সমস্যা নেই। তিনি বলেন, অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের কোনো প্রতিষ্ঠানের স্বেচ্ছাচারী আচরণ এনসিপি এবং এই তরুণ প্রজন্ম মেনে নেবে না। আইনগত বাধা না থাকা সত্ত্বেও এনসিপিকে শাপলা প্রতীক না দিতে নানা টালবাহানা করা হচ্ছে, বিভিন্ন অযৌক্তিক কারণ দেখানো হচ্ছে। আমরা স্পষ্ট বলেছি, যেহেতু কোনো আইনগত বাধা নেই, আমরা আমাদের জায়গা থেকে অবশ্যই শাপলাকে এনসিপির জন্য চাই এবং শাপলা প্রতীক নিয়ে আগামী সংসদ নির্বাচনে অংশ নেব। আমরা আমাদের জায়গা থেকে শাপলা আদায় করে নেব। রবিবার ২৭ অক্টোবর দুপুরে টাঙ্গাইল প্রেস ক্লাব মিলনায়তনে এনপিসিপির সাংগঠনিক সমন্বয় সভা শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি বলেন, আমরা জুলাই সনদে স্বাক্ষর করিনি, কারণ যেই জুলাই সনদের এখন পর্যন্ত আইনগত ভিত্তি আমাদের কাছে স্পষ্ট নয়, যেই জুলাই সনদে গুরুত্বপূর্ণ মৌলিক সংস্কারগুলোতে নোট অফ ডিসেন্ট দেওয়া রয়েছে, সেগুলোর ভবিষ্যৎ কী হবে। জুলাই সনদ বাস্তবায়ন নিশ্চিত না করেই অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন দিতে পারে না। গণভোটে জুলাই সনদ পাশ হয়ে গেলে সেগুলো বাস্তবায়ন করতে সরকার বাধ্য থাকবে কিনা, প্রধান উপদেষ্টার স্বাক্ষরে এই জুলাই সনদ বাস্তবায়নের দিকে যাবে কিনা, এই বিষয়গুলো নিশ্চিত হওয়ার পূর্ব পর্যন্ত এনসিপি তাদের জায়গায় জনগণের আকাঙ্ক্ষার বিপরীতে গিয়ে জুলাই সনদে স্বাক্ষর করতে পারে না। এনসিপি সেটা করেনি। এনসিপি নিজেদের মেরুদণ্ড সোজা রেখেছে। টাঙ্গাইল জেলা এনপিসিপির প্রধান সমন্বয়কারী মাসুদুর রহমান রাসেলের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দলটির ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ হায়দার। এই সময় জেলা, উপজেলা এবং ইউনিয়নের নেতারা উপস্থিত ছিলেন। অপরদিকে আগামী নির্বাচনে ৩০০ আসনে চূড়ান্ত ভোটকেন্দ্র ৪২,৭৬১টি। ত্রয়োদশ জাতীয় নির্বাচন, সারা দেশে ৩০০ সংসদ আসনে চূড়ান্ত ভোটকেন্দ্রের সংখ্যা ৪২,৭৬১টি।
সোমবার ২৭শে অক্টোবর রাজধানীর আগারগামে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের এই তথ্য জানান নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি জানান ৬৪টি জেলায় এই ভোটকেন্দ্রগুলি স্থাপন করা হয়েছে। ভোট কেন্দ্রে মোট কক্ষের সংখ্যা ২,৪৪,৬৪৯টি, যেখানে পুরুষ ভোটারদের জন্য ১,১৫,১৩৭টি কক্ষ এবং মহিলাদের জন্য ১,২৯,৬০২টি কক্ষ রাখা হয়েছে। অস্থায়ী ভোট কেন্দ্রের সংখ্যা প্রাথমিকভাবে ১৪টি নির্ধারণ করা হয়েছে, যেখানে প্রায় ১২,০০০ ভোট কক্ষ থাকবে। এটি ক্যাচমেন্ট এরিয়া হিসেবে ধরা হয়েছে এবং প্রয়োজন অনুসারে সংখ্যা সমাজ্য করা হবে। এখনই উল্লেখযোগ্য, ইসির খসড়া অনুযায়ী আগে ৪২,৬২৮টি ভোট কেন্দ্র ছিল। এর আগে দ্বাদশ সংসদ নির্বাচনে এই সংখ্যা ছিল ৪২,১৪৮টি। তবে ভোট কেন্দ্র বাড়লেও আসন্ন এই নির্বাচনে ভোটকক্ষের সংখ্যা আগের তুলনায় কমে ২,৪৪,০৪৬টি, যেখানে দ্বাদশ সংসদ নির্বাচনে ভোটকক্ষের সংখ্যা ছিল ২,৬১,৫৬৪টি। এবং সবশেষে থাকছে, ভৈরবকে জেলা ঘোষণার দাবিতে বিক্ষোভ থেকে ট্রেনে পাথর ছুড়ে হামলা। কিশোরগঞ্জের ভৈরবকে জেলা ঘোষণার দাবিতে যাত্রীবাহী ট্রেনে পাথর নিক্ষেপ ও হামলা চালিয়েছে লোকালরা। এই ঘটনায় প্রায় ২ ঘণ্টা ওই রুটে ট্রেন চলাচল বন্ধ ছিল। পরে রেলওয়ে পুলিশের প্রচেষ্টায় পরিস্থিতি স্বাভাবিক হয়। ভৈরব রেলওয়ে পুলিশের ওসি শাহিদ আহমেদ বিবিসি বাংলাকে এই তথ্য নিশ্চিত করেছেন। মি. আহমেদ জানান, ভৈরবকে দেশের ৬৫তম জেলা করার দাবিতে ১০টা ২৫ থেকে রেল অবরোধ করে রেখেছিল স্থানীয় লোকালরা। পরে ১:১২টার দিকে আন্দোলনকারীদের সাথে কয়েক দফায় আলোচনার পর আন্দোলনকারীরা অবরোধ তুলে নেয়। বেলা ১১টা ৪৫ সেখানে আটকে থাকা উপকূল ট্রেনটি ভৈরব রেলওয়ে স্টেশন অতিক্রম করতে চাইলে বিক্ষোভকর্মীরা ট্রেনে এলোপাথারি ইট পাথর মারতে শুরু করে। স্থানীয় সাংবাদিক নূর মোহাম্মদ বিবিসি বাংলাকে জানান, ট্রেনের ২ যাত্রীসহ বেশ কয়েকজন পাথরের আঘাতে আহত হয়। পরে ভৈরব রেলওয়ে থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করার পর উপকূল এক্সপ্রেস নামে সেই ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। রেলপথ অবরোধ কর্মসূচির কারণে 5টি ট্রেনের শিডিউল বিজর্জি হয়েছে। এর আগে ভৈরবকে জেলা করার দাবিতে রবিবার থেকে ৩ দিনের কর্মসূচি পালন করছিল স্থানীয় বাসিন্দাদের ব্যানারে। কর্মসূচির দ্বিতীয় দিন সোমবার সকাল ১০টায় ভৈরব রেলওয়ে স্টেশনে লাল কাপড় নিয়ে জড়ো হয়েছিল ভৈরবের স্থানীয় বাসিন্দারা।